This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজরে বিধানসভা ভোট ইতিমধ্যে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। তবে এসআইআর আবহে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার কম বেশি প্রত্যেকটি জেলা। এরই মাঝে ভোট প্রচারে এসেছিলেন দলের সেকেন্ড কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার সামনেই প্রার্থীর নাম ঘোষণা নিয়ে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন। দাবি, আমরা পুরনো বিধায়ককেই চাই। কিন্তু তা নিয়ে যদিও প্রাক্তন বিধায়কের কোনো উত্তাপ নেই, মেনে নিতে দেখা গিয়েছে দলের সিদ্ধান্তকেই। 2021 সাল ছিল জমজমাট লড়াই। ভালো ভোটের মার্জিনে কংগ্রেসের প্রাক্তন বিধায়কের কাছ থেকে বেলডাঙ্গাকে ছিনিয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দিয়েছিলেন আজকের প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ। কিন্তু 2026 সালের এবারের নির্বাচনে ছন্দপতন, নাম নেই বিধায়কের। দলের এই সিদ্ধান্তকে মেনে নিয়ে কি বলবেন তিনি? ইতিমধ্যে আমাদের মধ্যে রয়েছেন বিদায়ী বিধায়ক হাসানুজ্জামান শেখ। নমস্কার দাদা, কেমন আছেন? আপনাদেরকে নমস্কার, খুব ভালো আছি। প্রথম প্রশ্ন, 2021 সাল কংগ্রেসের সাথে তীব্র লড়াইয়ের পর কংগ্রেসের কাছ থেকে বেলডাঙ্গাকে ছিনিয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া কতটা কঠিন ছিল? দেখুন, অ্যাকচুয়ালি ওখানে কংগ্রেসের সাথে লড়াইটা ছিল না, ওখানে সেকেন্ড ছিল বিজেপি। তার কারণ 2021 সালে যেভাবে মেরুকরণের ভোট হয়েছিল, সেই ভোটে কিন্তু সেকেন্ড ছিল বিজেপি। এবং আমরা যেটা ভেবেছিলাম হয়তো কংগ্রেসের সঙ্গে লড়াই হবে, কিন্তু আমরা যখন রেজাল্ট হলো দেখলাম কংগ্রেস থার্ডে চলে গেছে। এবং আমার চেনা মাঠ ছিল একদম, তার কারণ এখানে আমার বড় হওয়া। এর আগে আমি কালীগঞ্জের এমএলএ ছিলাম। চেনা মাঠ, চেনা মানুষ, ছোট থেকেই বেলডাঙ্গায় বড় হয়েছি। আর সব থেকে বড় কথা, খেলাধুলার জগতের লোক ছিলাম। এবং এই বেলডাঙ্গার এমন কোনো মাঠ নাই যে যেখানে আমি খেলাধুলা করিনি। বা তারপর কলেজ পলিটিক্স ছিল, বিভিন্ন প্রায় 16 বছর কলেজের পলিটিক্সে ছিলাম। সব দিক দিয়ে একটা চেনা জায়গা, সেহেতু আমার কাছে খুব সহজ ছিল বেলডাঙ্গা বিধানসভা। এবং দায়িত্ব দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা আমার উপর ভরসা করেছিলেন। সেই ভরসায় কিন্তু আমি বেলডাঙ্গা প্রায় 54,000 ভোটে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছিলেন। এরপর আবারও নির্বাচন 2026 সাল, কিন্তু ছন্দপতন। এইবারের প্রার্থী হয়েছেন রেজিনগর থেকে আসা বিদায়ী বিধায়ক রবিউল আলম চৌধুরী। এই সিদ্ধান্তটাকে কিভাবে মেনেছে? দেখেন, দলের সিদ্ধান্ত তো সবাইকে মানতে হবে, এটা নিয়ম। তার কারণ দল শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে চলা, একসঙ্গে কাজ করা, দলের যে বার্তা থাকবে সেটাকে পাথেয় করে আগামী দিন এগিয়ে যাওয়া। এবং আগামী দিন দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে আগামী দিন আবার কাজ করব। এবং যিনি প্রার্থী হয়েছেন তিনার প্রচারেও আমাকে যেভাবে টাউনের দায়িত্ব দিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছে তুমি টাউনটা দেখবে, চেষ্টা করছি। দেখুন, টাউনের এবারের প্রার্থী কিন্তু বিজেপির প্রার্থী, টাউনের ভিতর থেকে এক্স চেয়ারম্যান। স্বাভাবিকভাবে একটা চাপে আছি আমরা টাউনের মানুষ। তার কারণ সব থেকে বড় কথা, তিনি চেষ্টা করছেন যে টাউনের মানুষকে বিভিন্ন ভাবে ইমোশনাল ভাবে একটা ভোট করে নেওয়ার চেষ্টা করছেন। সেটাকে আমরা আটকানোর চেষ্টা করছি। আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, কি করেছি আমরা বেলডাঙ্গার জন্য, আগামী দিন কি করব, সেই সব বার্তা মানুষকে দিচ্ছি। এবং আস্তে আস্তে প্রথমে যেটা ছিল যে মনে হচ্ছিল যে টাউন আমরা একটা ভালো লস খাবো, সেই জায়গা থেকে অনেকটাই আমরা বেরিয়ে এসেছি। রাজ্যের করুণ পরিস্থিতি, এসআইআর আবহ, এই এসআইআর আবহে দেখা গেছে যে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকছে গর্ভবতী মহিলারা। আবার কোথাও কোথাও দেখা গেছে এই এসআইআর এর জন্য বহু মানুষ দেহত্যাগ পর্যন্ত করেছেন। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? এটা আমাদের, সত্যি কথা বলতে গেলে আমাদের দুর্ভাগ্য। আমার কথাই বলি, আমাদের ফ্যামিলি প্রায় ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল তারপর যে ফার্স্ট ইলেকশন হয়েছিল পশ্চিমবঙ্গে 1952 সাল, 1952 সালে কিন্তু আমাদের বাড়ি থেকে এমএলএ হয়েছিল হাজি আব্দুল হামিদ। 1952, 1957, তারপর উনি বাংলাদেশ চলে যান। তারপর ওই সিটেই আমার দাদু আব্দুল লতিফ সাহেব, তিনি হরিরপাড়া সিটে 62 সালে এমএলএ হয়েছিলেন। তারপর ওখান থেকে এসে বেলডাঙ্গায় 67 সালে এমএলএ হয়েছিলেন।
তারপর আমি 16-তে এমএলএ হয়েছি, আপনি কালীগঞ্জ থেকে, 21-এ এসে বেলডাঙ্গা। আমার ফ্যামিলির লোককেও কিন্তু ছাড়েনি, আমাদের ফ্যামিলির লোককেও লাইনে দাঁড়াতে হয়েছিল। স্বাভাবিকভাবে আমাদের যে ফ্যামিলির দান বেলডাঙ্গায় বিভিন্ন জায়গায়, তাদেরকেই যখন ছাড়ছে না এসআইয়ের, আর কাউকে বাদ দেবে? কাউকে ছাড়েনি, সবাইকে লাইনে দাঁড় করেছে। এটাই আমরা মানুষের কাছে প্রচার করছি যে এই যে বিজেপি সরকার আছে, এরা সবসময় মানুষকে একটা কাজই করেছে, লাইনেও মানে দাঁড় করিয়ে দিয়েছে। যে আমরা এত অত্যাচারিত হয়েছে সাধারণ মানুষ, বলার নেই। তাই যে বিজেপি যে আশা করছে যে যে বাংলায় আবার আসবে, সে একটা স্লোগান হয়েছে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, যতই করো হামলা, আবার আসবে বাংলা। তা এটাই সত্যি কথা যে স্লোগানের একটা যে বার্তা, সেই বার্তা কিন্তু বাংলার মানুষ কিন্তু নিয়েছে একদম সুন্দর করে। গত 5 বছর এই বেলডাঙ্গায় আপনি এমএলএ, কি মনে হয় কতটা কাজ হয়েছে আর কি কি কাজ এখনো বাকি আছে? বড় কাজের কথা বাদ দেন, আমি ইন্ডিভিজুয়াল যেটা কাজ, মানুষের সব থেকে ছোট 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 কাজ, মানুষের বিপদ, মানুষের পাশে থাকা। যখন বেলডাঙ্গায় গন্ডগোল হয়েছে, আমি তখন কলকাতায় ভর্তি ছিলাম, রাতারাতি সিএম ফোন করেছে, আমি রাতারাতি এসে বেলডাঙ্গা ঢুকেছি। তারপরের দিন বেলডাঙ্গার সব থেকে বড় উৎসব কার্তিক লড়াই, সেই লড়াইয়ের আগের দিন আমি রাত্রে ঢুকেছি। এবং অসুস্থ থাকা সত্ত্বেও পরপর 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে পুলিশ সঙ্গে ছিল, বেলডাঙ্গার প্রত্যেকটা সাধারণ মানুষ সঙ্গে ছিল। তাদেরকে যে পরিবেশ, সেই পরিবেশে ফিরিয়ে এনে বেলডাঙ্গাকে শান্তিপূর্ণ জায়গায় রাখা। বেলডাঙ্গা জায়গা কিন্তু খুব চাপ জায়গা, মুর্শিদাবাদের কেন গোটা ভারতবর্ষের নাম এখন বেলডাঙ্গা জানি। তার কারণ আপনারাও জানেন যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ একটা ইস্যু। এখনো দেখেন ভোটের সময় যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, অমিত শাহই বলুন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলুন, তাদের মুখে একটাই নাম শুনবেন যে বাবরি বাবরি। बेलडंगा में बाबरी हो रहा है, ये हम होने नहीं देंगे। অমিত শাহ বলছে, মোদিও বলছে। দেখেন একটা কথা কি, যে ধর্ম, পৃথিবী যতদিন থাকবে ততদিন ধর্ম থাকবে। আমরা মানুষরা ভাগ করি, যে বাংলাকে যেভাবে ভাগ করা হচ্ছে, সে বাংলার মানুষ কিন্তু সেটা মানছে না, বিজেপিকে মানবে না, কোনোদিনই মানবে না। অনেকজন হয়তো বলছে বিজেপি চলে এসছে বা বিজেপি সরকার হয়ে গেছে, আগামী দিন 4 তারিখে সরকার হবে। এই সেই চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হবে আমাদের। আপনি একটা জিনিস দেখলে পাবেন, এখন টিভি খুললে একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে কারুর প্রচার নাই কিন্তু। কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করছে, কোথাও মমতা ব্যানার্জি প্রচার করছে। একই দিনে একদম যেদিন থেকে ইলেকশন ঘোষণা হয়েছে তারপর থেকে তো প্রচার শুরু হয়ে গেছে। বিরোধীদেরকে কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটাই আবার আগামী দেখবেন আবার মমতা ব্যানার্জি আসছে। আচ্ছা দাদা, দল কি আরো কোনো বড় দায়িত্ব বা অন্য কোনো পদ দেবে বলে জানিয়েছে? আর যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কি হবে? এটা তো দলের ব্যাপার, এটা আমার বলার তো কিছু নাই। দেখুন এখন আমি এমএলএ আগে ছিলাম, এখন তো আমি কন্টেস্টও করছি না, তার মানে এমএলএ নেই, এটাই স্বাভাবিক। এবার স্বাভাবিকটাকে সবাই মানতে হবে। আমি যেমন ধরেন আমি মুসলিম ছেলে, আমার নাম হাসানুজ্জামান, আমি এটাই বিশ্বাস করবো আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। আর এটাও ঠিক যে পথ যেখান থেকে শেষ হয় আবার সেখান থেকে নতুন পথ শুরু হয়। তাহলে আবার আগামী দিন নতুন করে লড়াই শুরু হবে। দল যদি বলে যে অ্যাকচুয়ালি এখন আমি একটা দলের কর্মী, এখন দল যদি বলে তোমাকে পতাকা লাগাতে হবে, সেটাই করবে। আগামী দিন যদি দল সংগঠনের দায়িত্ব দেয়, সেটাই করবে। আগামী দিন যদি দল বলে যে তোমাকে বড় কোনো দায়িত্ব দেওয়া হলো, সেটা অবশ্যই দেখুন মুর্শিদাবাদের এমন পরিস্থিতি, আমি হিসাব করে দেখেছি যতগুলো লিডার আছে সবই সিনিয়র লিডার। বড় দায়িত্ব দিলে হবে না, সে বড় দায়িত্ব তো পালন করতে গেলে সিনিয়র লিডারদের সাথে পারা খুব মুশকিল আছে মুর্শিদাবাদে। এটা একদম দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, তাহলে কি প্রত্যাখ্যান করবেন? না, বেশি বড় দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমারও নাই। তার কারণ অনেক সিনিয়র লিডার আছে এখানে, অপূর্বদা আছে, রবিল চৌধুরী আছে, এদিকে নিয়ামত সাহেব আছে, সবাই বড় লিডার এখানে। তার কারণ বড় লিডাররাই মুর্শিদাবাদ ঠিকঠাক ভাবে সামলাতে পারে না।
তাহলে আমি কি করে সামলাবো সেই বড় দায়িত্ব? একটা মানা না মানার ব্যাপার আছে। সে জায়গায় দাঁড়িয়ে দল যদি বলে, আমি দলকে সেভাবেই বোঝাবো যে দেখুন, হয়তো মুর্শিদাবাদ অনেক টাফ, অনেক টাফ। মুর্শিদাবাদের রাজনীতি যারা করেছে তারা জানে, আমরা দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের রাজনীতি করছি এবং আমি 3টে জেলা সভাপতির সাথে কাজ করলাম। প্রথমে আমি আবু তাহের খান সাহেবকে পেয়েছিলাম, তারপর আমি শাওনি সিংহ রায়কে পেয়েছিলাম, তারপর অপূর্বতাকে পেয়েছিলাম। কিন্তু এটুকু কেউ বলতে পারবে না যে 3টে সভাপতির কারোর কথার বাইরে আমি গেছি কোনোদিন, বা কোনো মিটিং, দলীয় মিটিং এ আমি উপস্থিত হইনি, এটাও বলতে পারবে না। আমি যদি কোনোদিন কলকাতায় থেকেছি, আমি সঙ্গে সঙ্গে মেসেজ দিচ্ছি আমার কলকাতায় মিটিং আছে। আমাকে কিন্তু আপনি আপনি সবাইকে ধরতে পারেন, তারা কেউ বলতে পারবে না যে আমি দল বিরোধী কোনোদিন কাজ করেছি বা দলের নির্দেশ মানিনি। এই ঘটনা কিন্তু ঘটেনি। আমি কিন্তু ডাইহার্ট, যেদিন থেকে কংগ্রেস ছেড়েছিলাম আমি জানি না, আমি কিন্তু মন থেকে তৃণমূল দলটা করি এবং তৃণমূল দল করি এবং কাজের ক্ষেত্রে আপনি দেখুন, আমি ছোট ছোট করে বলি। যেমন ধরেন, বেলডাঙ্গায় একটা হসপিটালের দরকার ছিল, মডেল হসপিটাল একটা হচ্ছে। তার কারণ বেলডাঙ্গার এমন একটা জায়গা, বেলডাঙ্গা যেখানে একটা বড় শহর, একটা পৌরসভা বলতে গেলে বেলডাঙ্গায় আছে না, রেজিনগরে আছে না, নওগাঁয় আছে, বা আপনি এদিকে মানে সব জায়গার লোক কিন্তু বেলডাঙ্গা স্বাস্থ্যের ব্যাপারে। এবং তিনটে বিধানসভায় কিন্তু মানুষের পরিষেবা বেলডাঙ্গা দেয়। এবং আর একটা জিনিস খুব প্রয়োজন ছিল, বিশেষ করে আমাদের যে মা বোনেদের যাদের প্রসূতির ব্যাপারটা ছিল, সেটা আমি করতে পেরেছি বেলডাঙ্গা। আপনার ইলেকট্রিক চুল্লি প্রয়োজন ছিল। হিন্দু সম্প্রদায় যারা আছে, আমাদেরকে সবসময় এইটুকু ভাবতে হয় যে আমরা যেখানে বাস করি বেলডাঙ্গা সেন্সিটিভ জায়গা। ঠিক আমি কি করেছি, আমি যখনই কুমারপুরে ইলেকট্রিক চুল্লি করেছি, ঠিক যে রোডটা আছে সে রোডটা কিন্তু আপনার মুসলিম এলাকা দিয়ে যাবে। আর হিন্দুরা যখন বডি নিয়ে যাবে, নাম সংকীর্তন করতে করতে যায়, তার জন্য আমি একটা আলাদা রাস্তা করে দিয়েছি। মাঠের ভিতর দিয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে, সোজা দিয়ে ঢুকে যাবে। ঠিক তেমনি কোরবানি হয় আমাদের, তো মখরমপুর বলে একটা জায়গা আছে আমাদের পিছনে, বাজারের পিছনে। তো ওইখান দিয়ে যে কোরবানির চামড়াটা বাজারের ভিতর দিয়ে আসতো, সেটার জন্য আমি কি করেছি, ঠিক তার পিছন দিয়ে একটা রাস্তা করে দিয়েছি, দেবপূর্ণ দিয়ে চলে আসবে। বেলডাঙ্গা এমন একটা জায়গা, ছোট ছোট ব্যাপার নিয়ে বেলডাঙ্গায় কিন্তু অশান্তি হয় সব সময়, আপনার খবরের শিরোনামে থাকে। সেজন্য আমাদেরকে সবসময় ভাবতে হয়। আজকে জলের, দীর্ঘদিন বামফ্রন্টের আমলে অনেক আগে জলের প্রজেক্ট হয়েছে বেলডাঙ্গায়, পৌরসভার জলের ব্যবস্থা হচ্ছে, ঠিক পাশাপাশি পঞ্চায়েতের জন্য আরো প্রয়োজন ছিল, সেখানে আর একটা প্রজেক্ট হচ্ছে। আমাদের ফায়ার ব্রিগেড এখানে আছে, অনেক বিধানসভায় নাই কিন্তু আমরা করে ফেলেছি। তাহলে ছোট ছোট করে দেখতে গেলে বেলডাঙ্গা কিন্তু রাস্তাঘাট প্রায় 62টা রাস্তা করেছি। বিশেষ করে আপনারা জানেন যে এই সরকারকে, বিশেষ করে সব থেকে চারিদিক দিয়ে বিজেপি যেভাবে সব দিক দিয়ে, এমনি তো সাম্প্রদায়িকের বাতাবরণ যে করে রেখেছে, হিন্দু মুসলিমকে ভাগ করার চেষ্টা করছে, তারপর পিএমজিএস এর যে রাস্তা, সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। সব আজকে দিচ্ছে না কেন্দ্র টাকা, আজকে 100 দিনের টাকা দেয়নি, সব দিক দিয়ে কিন্তু আজকে বাংলাকে বঞ্চিত করেছে। তারপরেও এরা এসে বাংলায় পড়ে আছে বেলজ্জার মতো। প্রত্যেকটা দিন এদের এখন ডেলিগেশন যায়, মানুষও বুঝছে। আজকে দেখুন, এরা যেমন বলছে ভাতা দিলে বলছে যে ভিক্ষা দিচ্ছে, আবার তারাই যখন তাদের ইস্তেহার প্রকাশ করছে তখন বলছে আমরা 5,000 দিব, কেউ বলছে 3,000 দিব। মানে এরা 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 যে কতটা নির্লজ্জ, মানে এরা নিজেই জানে না। আজকে বাংলাকে চারিদিক থেকে বঞ্চিত করছে, করার পরেও আবার যখন ওদের ইস্তেহার প্রকাশ করছে তখন বলছে আমরা টাকা দেবে। আজকে বিহারে কি করেছে দেখেন, ভোটের আগে 10,000 টাকা করে দিল, দেওয়ার পর এখন সেগুলোকে ব্যাক চাইছে। আজকে আর দিল্লিতে বলেছিল দেবো, দিল্লিতে কিছু করেনি। এরা যে যে রাজ্যগুলো আছে, এরা নারী সুরক্ষার কথা বলে, ইউপির মতো পরিস্থিতি আমার মনে হয় গোটা পৃথিবীতে কোথাও নাই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এরা কি করে আশা করে যে বাংলার মানুষ, দেখেন বাংলার মানুষ সম্প্রীতির মানুষ। আমি ছোট থেকে বড় হয়েছি, আমরা ছোট থেকে বড় হয়েছি। সত্যি কথা বলতে গেলে আমাকে যখন বাবা ওই ছোট্ট ছিলাম, যখন ওই শুক্রবারে টুপি পরে মসজিদে নামাজ পড়তে নিয়ে যেত, তখন হয়তো বুঝতাম মুসলিম, তার আগে হিন্দু মুসলিম ওইসব সেন্সই ছিল না আমাদের। আস্তে আস্তে বড় হয়েছি, এখন
এখনকার দিনে এটাই আমাদের কাছে সব থেকে মানে আমার ছেলেকে আমি বলি যে কঠিন ব্যাপার হচ্ছে, আমার এখন 100টা হিন্দু বন্ধু আছে কিন্তু আমার ছেলেদের দুটো নাই। তাহলে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এই বিজেপি, যে আমাদের যে কাছাকাছি খেলার মাঠ বলুন, সাংস্কৃতিক প্রোগ্রাম বলুন, যে কোনো জায়গায় আমাদেরকে কিন্তু এরা ডিভাইডেড করে দিচ্ছে। সেই জায়গায় প্রতিবাদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, মমতা ব্যানার্জি করছে, যে না আমরা এই ওরা সব সময় বলে সোনার সোনার বাংলা দেবে। সোনার বাংলা আমাদের দরকার নেই, আমাদের সবুজ বাংলাই ঠিক আছে। মমতা ব্যানার্জির সবুজ বাংলাই ঠিক আছে আমাদের কাছে, আর আমরা সেই সবুজ নিয়েই বাঁচতে চাই, আমাদের সোনার দরকার নেই। তাই আমরা চাই যে আবার মুখ্যমন্ত্রী হন উনি। আর দলের ব্যাপার, দল যে সিদ্ধান্ত নিয়েছে আমার সে ব্যাপারে কোনো দুঃখ নেই। হ্যাঁ এটা ঠিক, আমি রক্তের মাংসের মানুষ, একটু রাগ দুঃখ তো হবে, স্বাভাবিক। 10 বছর এমএলএ ছিলাম, এটা তো যে কেউ হবে, আমি কেন। এটা যদি রবীন্দ্র চৌধুরী সাহেবের ক্ষেত্রে হতো উনিও রাগ করতেন। যার অনেক লোক অনেকজন রাগ দেখিয়েছে, আমি কিন্তু সংবাদ মাধ্যমে কোনো সময় বলিনি যে আমি, আমাকে সবাই যোগাযোগ করেছে, কিন্তু আমাকে বিজেপি যোগাযোগ করেছিল, আমার সাথে কংগ্রেস করেছে, আমার সাথে আহ কি বলবো আহ, অনেক দলই করেছে, হুমায়ুনের পার্টিও করেছে। তা আমি সবাইকে একটা কথাই বলেছি যে একবার কংগ্রেস থেকে এসেছি, প্রায় 20 বছর কংগ্রেস করেছি, 24 বছর কংগ্রেস করেছি, 10 বছর তৃণমূল করলাম। এরপর হয়তো দল টিকিট দেয়নি, দল অন্য কিছু ভাবছে, ভাবতে পারে, দলের ব্যাপার। তো তাই বলে যে দল চেঞ্জ করতে হবে বা দলের বিরোধিতাও করিনি আমি। আজকে প্রথম আপনাদের সামনে মুখ খুলছি, তার আগে একটাও মুখ খুলিনি কোথাও, কোনো সংবাদ মাধ্যমে বা কোনো জায়গায়। আমাকে যেই জিজ্ঞাসা করেছে আমি একটা কথাই বলেছি, চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার আসবে, তোমরা চিন্তা ভাবনা করো। প্রথম দিন যদি টিকিট ঘোষণা হলো, আহ, আমি তারপর বিকেলে হয়েছিল টিকিট ঘোষণা, তো 5.5 ঘন্টা পর রঘুলাম চৌধুরী আমাকে ফোন করেছিল, 5.5 ঘন্টা। কিন্তু আমি হলে ওনাকে আমি ফার্স্ট ফোনটা করতাম, আমি ব্যক্তিগত ভাবে বলি। তার কারণ যে যে দাবিদার হবে তাকে আমি ফোনটা করবো। ঠিক তাই বেলডাঙা, যখন আমি কালীগঞ্জ থেকে বেলডাঙা এসেছিলাম, তখন আমি কিন্তু যারা যারা দাবিদার ছিল সবাইকে ফোন করেছিলাম। কেউ নেগেটিভ উত্তর দিয়েছিল, কেউ পজিটিভ দিয়েছিল, কেউ ফোন ধরেনি, সেটাকে আমি কিছু মনে করিনি। কিন্তু তার কারণ আমি জানি সবাইকে আমার প্রয়োজন। আমি যখন মানে বিয়ে করতে যাবো তখন তো বরযাত্রী গুলাকে চটালে হবে না, নাহলে তো বিয়েই হবে না আমার। সেজন্য আমি সবগুলাকে আমি কিন্তু চেষ্টা করেছিলাম। অ্যাকচুয়ালি যে প্রার্থী হয় সে কিন্তু বর, তাই না? তার কাজ হচ্ছে শুধু ছোট, মানুষের কাছে যাও, মানুষের সাথে কথা বলো, এটাই তার কাজ। তো তারপর 3-4 দিন কেটে গেছে, তখন রমজান মাস চলছিল। স্বাভাবিকভাবে উনি একদিন এসেছিলেন আমার বাড়িতে, 10 মিনিট ছিল। তো উনি নিচে বসেছিলেন, উনি উপরে আসতে পারতেন। আমার বউ তো কাউন্সিলর, যে আমি এসেছিলাম গো, হাসান তো নাই, তা হাসানকে বলো যেন একবার এসে পার্টি অফিসে আসে। এখন অব্দি কোনোদিন বলেনি যে পার্টি অফিসে এসে। তারপর আমাকে হঠাৎ করে সিএম ফোন করলো, হাসান তোমাকে টাউনটা দেখে দিতে হবে। আমি বললাম, অবশ্যই দেখবো, কেন দেখবো না, দেখছি তো। তার কারণ দীর্ঘদিন টাউনের সঙ্গে যোগাযোগ আমার। আমি যেদিন থেকে পার্টি শুরু করেছি 92 থেকে, অ্যাকচুয়ালি তখন বামফ্রন্টের আমাদের। তারপর আমি যখন পার্টিটা আরম্ভ করেছি, সত্যি কথা বলতে গেলে গোটা এই ওয়ার্ড হয়তো একবার না দুবার সিপিএম জিতেছে। যখন আমি স্ট্রং ভাবে পার্টিতে এসেছি, তারপর থেকে কিন্তু এই ওয়ার্ডে, 1 নম্বর ওয়ার্ডে এখন অব্দি আমার হাত থেকে বেরিয়ে যাবে, আমরাই জিতেছি। যে কংগ্রেসে যখন ছিলাম কংগ্রেস জিতেছিল, তারপর যখন আমরা ডাইভার্ট হয়েছি তৃণমূলে, এখন তৃণমূল জিতেছি দুবার। তো আমিও বললাম তাকে, রক্ত মাংসের মানুষ, আমরা চুপচাপ বসেছিলাম। তারপর বোধহয় 5-6 দিন পর একদিন ফোন এলো, নামতে হবে। হ্যাঁ দেখছি। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এলো নওদায়, উনি রাস্তায় ধরে আমাকে বললেন, হ্যাঁ নামছো না? আমি তো নেমেই গেছি টাউনে, আমাকে তো টাউনের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর সেভাবে ওনারা গ্রামে গ্রামে প্রচার করছেন, সেভাবে আমাকে বলেওনি, আমি যাইনি। আমি আমার মতো করে টাউনে
আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেইভাবে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমি মোটামুটি মিটিং গুলা করছি। বড় মিটিং তো সেটা আমার হাতে নাই, তার কারণ যিনি ক্যান্ডিডেট হবে তো তিনি যখন বড় মিটিং করবেন তখন। যেদিন ওয়েব এলো তার আগের দিন রাত বোধহয় 12টার সময় ফোন করলেন। যেদিন মানে দেব আসছে তার আগের দিন রাত 12টায়। তো আমরাও তো নিজেদের কিছু কিছু কাজ থাকে, স্বাভাবিকভাবে আমি হয়তো অন্য একটা জায়গা যাওয়ার কথা ছিল আমার, জঙ্গিপুরে একটা কাজে। তো উনি রাত 12টায় ফোন করছেন, আমি বললাম কাল তো আমার একটু কাজ আছে। তো ঠিক আছে বলে উনি ফোনটা রেখে দিলেন। তারপরে উনি ফোনও করেননি সেভাবে। তারপর আবার টাউনে যেদিন প্রচার ছিল, একটা পার্ট আমরা ওনাকে নিয়ে ঘুরেছি, আমিও ছিলাম, নিজে হেঁটেছি ওনার সঙ্গে, মানুষের সাথে ভোট চেয়েছি, এখনো চাইছি মানুষের কাছে। কিন্তু উনিও বলেন না বাইরে যাওয়ার জন্য, আমিও যাই না। আগামী দিনে আবার টাউনে রোজই প্রোগ্রাম করছি। সেক্ষেত্রে যেমন আতাউর রহমান রেজিনগরের প্রার্থী হয়েছেন, তিনি আমাকে ওনার সব থেকে বড় কথা, উনি যেদিন কোনো প্রোগ্রামে আমাকে নিয়ে যান তার আগের দিন আমার বাড়ি আসেন, এসে আমাকে বলেন হাসান ভাই কালকে যেতে হবে। আমাকে টাইমটা দেয়, আমি ঠিক সেই টাইমে রেডি হয়ে আতাউর রহমানের আগে কিন্তু আমি পৌঁছে যাই। সেইভাবে ও ক্যান্ডিডেট আসার আগে আমি আগে পৌঁছে যাই। আমি বেগুনবাড়ি অঞ্চলেও গেছি, সেদিন কাবাসডাঙ্গা অঞ্চলে গেছিলাম, আবার কালকে রাত্রে এসেছিলেন আতাউর সাহেব, এসে বলে গেলেন আজকের দিনে যেমন মির্জাপুরে ঘুরতে হবে। আমি বললাম, অবশ্যই যাবো। তা আমি ধরেন আমার কাছে বেলডাঙ্গা বা রেজিনগর, আমি যেমন বহরমপুরে প্রচারও গেছি, নারুগোপালদার ওখানে আমাকে ডেকেছিল একদিন, আমি ওখানে যে প্রচার করে এসেছি। এখন আমরা তো আর স্টার ক্যাম্পেনার না যে গোটা পশ্চিমবঙ্গে আমাদেরকে চেনে। যেটুকু আমাদের এরিয়া, সে জায়গায় বললে অবশ্যই আমরা যাবো, যাবো না কেন। দল দেখেন, আজকে যেমন ধর্ম আছে, ধর্ম থাকবে, পৃথিবী থাকবে, তেমনি যতদিন মানুষ থাকবে দলও থাকবে, এটাই স্বাভাবিক। এবং মমতা ব্যানার্জির দল, কালকে যেমন ইস্যু পাঠান বলেছে যে দল যেভাবে সংগঠিত আছে এখন 40 থেকে 50 বছর কিন্তু তৃণমূলকে সরানো যাবে না স্বাভাবিকভাবে। নেক্সট জেনারেশনরা, এখন দলের এমন অবস্থা আমাদের তৃণমূলের যে 1, 2, 3, 4 অব্দি তৈরি হয়ে গেছে, যেটা বিরোধী দলের নাই। যে ভুলটা বামফ্রন্ট করেছিল সেই ভুলটা কিন্তু মমতা ব্যানার্জি করেনি। এবার আপনি দেখেন প্রচুর ইয়ং ক্যান্ডিডেট আছে কিন্তু এই বিধানসভায়, লক্ষ্য করেন আপনি অনেকগুলা। তার মানে কি নেক্সট জেনারেশন তৈরি হয়ে আছে, যেটা বামফ্রন্ট ভুল করেছিল, যারা সেই বুড়োগুলাকে রেখে 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 এদের একটা টার্মস, যে ছেলেগুলার বিধায়ক হওয়ার কথা ছিল তাদেরকে এরা বসিয়ে রেখে 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 সেই জায়গায় এরা নিয়ে যায় না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধরেছে যেদিন থেকে, আজকে কিন্তু যারা যুব ছাত্র বলুন তাদেরকে একটা উৎসাহ আছে যে আমরা আগামী দিন যদি লড়াই করি তাহলে কিন্তু আমরা একদিন না একদিন বিধায়ক হব, যদি আমরা ঠিকঠাক ভাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করাপশন মুক্ত করতে চাইছে কিন্তু, যে নেতৃত্বরা আজকে আমাদের দিকে অনেক সময় আঙুল উঠে যে তৃণমূল করাপশনের সাথে যুক্ত আছে, কিন্তু আস্তে আস্তে সেই তকমাটা কিন্তু এখন ঘুচে যাচ্ছে। এবং মমতা ব্যানার্জি উপরে আছে, মাথার উপরে। আগামী দিন আপনারা দেখতে পারবেন যে একটা স্বচ্ছ দল হিসাবে কিন্তু বাংলায় প্রতিষ্ঠিত হবে তৃণমূল দল। এরা যত ইডি সিবিআই, ইডি মানে তার কারণ ইলেকশন ডিউটি হয়ে গেছে, যেটা বাস্তব কথা। ইলেকশন আসছে, ইলেকশন ডিউটি পালন করছে। কালকেই শুনছিলাম যে আমাদের সর্বোচ্চ নেতা, আমাদের সব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফের গাড়িও সার্চ করবে, এরকম খবর। তো এরা সবাইকে সার্চ করবে। আমাদের বাড়ি আসতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের বাড়ি এলে কি পাবে? আমাদের বাড়ি এলে ওই কিছু জামা কাপড় পাবে, টাকা পয়সা পাওয়ার চান্স খুব কম। আমার কিছু পাবে না, এসে ঘুরে যাবে। তো যাই হোক, একটা কথা বলি, আমি তৃণমূলই ছিলাম, এখনো তৃণমূলই আছি, এবং আগামী দিন তৃণমূলের জন্য কাজ করব। হ্যাঁ, দল যদি সুযোগ দেয়, আমি বড় সুযোগ কোনো সময় চাইনি, আমার বড় ইচ্ছা কোনো সময় ছিল না। দেখেন, আমি কোনোদিন এমএলএ হবো এটাও ভাবিনি। আমাকে দল মাত্র 18 দিনের ভিতরে আমি এমএলএ হয়েছি টালিগঞ্জে গিয়ে, 18 দিন টাইম পেয়েছিলাম। কিন্তু সেখানে কিন্তু আমি তৃণমূলকে হারিয়েছিলাম। কিন্তু তারপর আমাকে তৃণমূল থেকে বারবার যোগাযোগ করে 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 তখন আমি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিই। কিন্তু আমার একটাই আক্ষেপ বা দুঃখ বলুন দলের প্রতি, দল যেভাবে আমাকে যোগ দিয়েছিল সেভাবে যদি আমাকে একটা ফোন করে বলতো
যে হাসান তুমি দাঁড়াচ্ছ না, তোমার জায়গায় তোমার মেসোমশাই দাঁড়াচ্ছে, আমার কোনো প্রবলেম হতো না। এটা আগে বললে ভালো হতো। আমার কাছে দেখেন শখ একটাই লাগতে পারে, তার কারণ কোনো দুর্নীতি করিনি। অনেকজন আমার জন্য বলবে বেলডাঙ্গায় সব থেকে বড় প্রমোটার, বিরোধীরা বলে যে হাসানুজ্জামান। হ্যাঁ, তো সত্যি কথা বলতে গেলে অবশ্যই আমি বড় প্রমোটার, এ ব্যাপারে নিঃসন্দেহ কোনো এক বিন্দু আমি বলবো না যে আমি বড় প্রমোটার না, কিন্তু হিসাব করে দেখলে পাবেন যে আমি প্রমোটার হয়েছে আমার নিজের জমি বেচে। আমার পূর্বপুরুষদের সম্পত্তি ছিল আমি একটা একটা করে, আমি একবারে দায়িত্ব নিয়ে বলবো, যদি দল কোনো সময় মনে করে যে দেখি হাসান কোনো কেমন বড় প্রমোটার, একবার শুধু পরীক্ষা করে পাঠিয়ে দেখলো, আমি প্রত্যেকটা জমিগুলা দেখে দেবো, সব অন্য লোকের বাড়ি হয়ে গেছে, কেউ সেই জায়গায় ব্যবসা করছে, সব এই পার্টি করতে গিয়ে বিক্রি হয়ে গেছে। টালিগঞ্জের এমএলএ থাকার পরেও আমি 2 কোটি টাকা দিয়ে একটা সম্পত্তি বিক্রি করেছি, সেটাও আমি প্রমাণ দিয়ে দেবো ভোটের আগে, দিয়ে তারপর আমি ভোট করেছি। এর থেকে লজ্জার আর কিছু নাই, ঠিক আছে? আর আমার মনে হয় কোনো জায়গায় একটা জায়গায় দাঁড়িয়ে আমি বেলডাঙ্গায় করাপশন মুক্ত করতে গিয়ে আমার মনে হয়েছে আজকের দিনে আমি একটা ফিল করেছি যে আমি কিছু নোংরামি বন্ধ করতে যেয়ে বা করাপশন বন্ধ করতে যেয়ে হয়তো দলের লোক আমার বিরোধী হয়েছে। আগামী দিন তারাও বুঝতে পারবে যে আমি ঠিক ছিলাম না ভুল ছিলাম, সেটাও বুঝতে পারবে আগামী দিন। দেখেন আমি যে মানে দল করি বলে আমার হাড় হিসাবে বাড়ি, সেটা না। আমি সচ্ছল আছি, আমার আমার বেশি চাওয়া পাওয়া কোনোদিনই ছিল না, আর আজকেও নাই। এবং হ্যাঁ, এটা ঠিক যে আমি যদি সচ্ছল থাকি, যে হয়তো আমার সিগনেচার পাওয়ারটা চলে গেল, আমি এমএলএ ছিলাম, মানুষ আমার কাছে আসতো, সেটা হয়তো আসবে না। কিন্তু আমি যদি মনে করি যে মানুষের পরিষেবা দেব বা মানুষের পাশে থাকবো, সেটা আমি পারবো। আমাকে কেউ সেটা থেকে তো কেউ আটকাতে পারবে না যে আমি মানুষের পাশে থাকবো, মানুষের কাজ করব, মানুষের বিপদে পাশে যাব। মানুষ আমাকে ডাকবে রাত্রে, আমি বেরিয়ে যাব, মানুষের সঙ্গে থাকবো, সেটা থেকে তো কেউ আটকাতে পারবে না। তো সেই জিনিসটা আমার আগেও করেছি 92 সাল থেকে, এবং আগামী দিনও করব। আগামী দিন এটাই আমার বার্তা। বিশেষ করে আমি যেহেতু টাউনে বাস করি, টাউনের মানুষের পাশে আছি, এবং আমার যারা প্রত্যেকটা পঞ্চায়েতের যাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি, এই 5 বছরটা কম না। এটা কেউ বলতে পারবে না যে 5 বছর কারোর সাথে মিসবিহেভ করেছি, খারাপ ব্যবহার করেছি। টাইম সম্বন্ধে খুব আমি সচেতন ছিলাম। আমি যদি 10টায় টাইম দিতাম, আমি 10:15 গিয়ে পৌঁছেছি। এদিক দিয়ে আমাকে বলতে পারবে, বা কোনো এলাকায় যাইনি। বহরমপুরের দিকটা আমাদের কাছে টাফ ছিল, 1, 2, 3, 4, বিশেষ করে 4টে পঞ্চায়েত, যেমন হরিদাস মাটি বলেন, নওদাপান্ড বলেন, রসধরপাড়া বলেন, ভাগড়ি 2 বলেন। ওদিকের রাজনৈতিক সমীকরণটা একটু আলাদা। কেন বলি, ওখানে মোস্ট সিনিয়র লিডাররা আছেন ওখানে। ওই জায়গায় যে একদম সচ্ছল রাজনীতি কেউ করতে পারবে সম্ভব না। কিন্তু আমাদের এই 6টা পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, একদম আমি কোনো প্রধান বলুন, অঞ্চল সভাপতি বলুন, বুথ সভাপতি বলুন, একদম হার্দিক সম্পর্ক ছিল সবারই সঙ্গে, এবং আগামী দিনও থাকবে। আর দল যদি চাই, বলেছি তো আগে, দল যদি চাই অবশ্যই দলের কাজ করবো, কেন করবেন। আর খেলার মাঠের লোক আমি, এটা আপনাকে বলি, খেলার মাঠের লোকরা কিন্তু সহজে হাত ছাড়ে না। মাঠেই থাকবো, মাঠেই লড়াই করবো। আগামী দিন হয়তো অনেক বাধা বিপত্তি আসবে, সেটা আমিও জানি। আগামী দিন সেটা দল ভাববে, সবটাই দলের। দল যেমন ডিসিশন নিয়েছে, দলের ওপরই ছেড়ে দেবো যে দল আগামী দিন আমাকে কি পথ দেখাবে, আর সেই পথেই চলবো। আর দল যদি পথ না দেখায়, তাহলে তো আর কিছু করার নাই। তৃণমূল থেকে অনেকেই টিকিট পায়নি, আবার অভিমানে অনেকে দলও ছেড়েছেন, কিন্তু দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে নিজের দায়িত্ব বজায় রেখেছেন আজকের প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ। কিন্তু দল কি তাকে আরো কোনো বড় দায়িত্ব দেবে বা অন্য কোনো পথ, সেটাই এখন দেখার। সপ্তর্ষি দাস, বেলডাঙ্গা, রাত দিন। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।